নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে বড় মা তো অনেকে খুব বকাবকি করছে যে তুমি একটা অপদার্থ মানুষ, হ্যাঁ, ভুল হয়ে গেছে বলে ক্ষমা চাইছে বলে ভুল, তোমার ভুলের কোনো ক্ষমা নেই। হ্যাঁ, বলছে আমি ফেসে গেছিলাম বড় মা, আমি এরকম না। বলে ফেসে গেছিলে? ফেসে গেছিল কি হয়েছে? তোমার মনে এত কিসের ভয় ছিল যখন তুমি কোনো অপরাধী করনি? তোমার এই বাড়িতে এসে আমাদের সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, যেখানে তোমার এক ভাই পুলিশে আছে, এক ভাই মিলিটারিতে আছে। তাছাড়া আমাদের একটা আদর্শ আছে, আমরা কখনো মিথ্যা কথা বলি না, কখনো অন্যায়ের সাথে আপোষ করি না আমরা। ওদিকে সঞ্চারীকে সামলাচ্ছে আদিত্যর মা, বলছে তুমি এবার থেকে তোমার বরকে ভালো পথে নিয়ে আসবে। এদিকে অনিত বলছে তুমি তাহলে আমাকে ক্ষমা করেছো বড় মা? তখন বড় মা বলছে আমরা বিপদে কাউকে ছেড়ে চলে যাই না, আমাদের পরিবারকে কমসে কম। আর সুদীপার মতো মেয়েকে তুমি কলঙ্ক দেওয়ার চেষ্টা করছিলে, সুদীপার মতো মেয়েকে। তখন সুদীপা বড় মার হাত ধরে বলছে একটা ধন্যবাদ জানাচ্ছে, একটা ভালোবাসা, যে আপনি একদিন আমাকে বউ বলে মানতে চাইছিলেন না, আর আজকে বাইরের মানুষের সামনে আজকে আপনি আমাকে বউ বলে স্বীকৃতি দিচ্ছেন। সত্যি আমি খুব সৌভাগ্যবান, মানে সৌভাগ্যবতী, এইভাবে বলছে। বলছে আপনি আমার সম্মান রক্ষা করলেন, আমি তো অনাথ, আমার তো কেউ নেই, পরেও আপনি আমাকে এত বড় সম্মান দিলেন। তখন পরমা না বলে ওঠে। অভ্র বলছে কি হলো পরমা, মানে ও যে অনাথ বলছে সেটা পরমা মেনে নিতে পারেনি, কারণ পরমা তো জানতে পেরেছে অনাথ নয়। তো পরমা বলছে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, আমার মনে হচ্ছে তোমার একটা পরিচয় আছে। তখন সুদীপা বলছে কি বলছে এসব? বলে হ্যাঁ সত্যি বলছি। বর্মা বলছে পরিষ্কার করে বলো তো। তখন বলছে আমি সুদীপাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। তখন আদিত্য বলছে হ্যাঁ যাবে, কিন্তু কোথায়? তখন বলছে চলো আমার সাথে, তাহলেই দেখতে পাবে। সুদীপা বলছে আচ্ছা ঠিক আছে, আমি যাবো তোমার সাথে। সুদীপার পিসি মনে মনে ভাবছে যে ওদের সত্যিটা তো আমি জানি, তো পরমা আবার কোন সত্যির কথা বলছে? না না, আমাকে এটা জানতেই হবে। বড়মা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের সবার জানাটা খুব জরুরি, যেহেতু সুদীপার ব্যাপারে আমরা সবাই যাব। কিন্তু এখন পুজোটা কমপ্লিট করি, পুজোতে তো একটা বাধা পড়েছে। এই বলে সবাই মিলে এবার পুজোতে বসছে। রুডি দেখা যাচ্ছে এখানে রূপার ছবি পেয়েছে আর বলছে ও তুমি বেঁচে আছো, কিন্তু তোমার মেয়েরা তো তোমার কথা জানে না। তোমার দুটো মেয়ে আছে, এক মেয়েকে তো আমি জানি, কিন্তু আরেক মেয়ে কোথায় আছে আমি জানি না। তবে তুমি যেভাবে আমার বংশকে নির্বংশ করেছিলে তুমি আর তোমার মা মিলে, তেমন আমিও তোমাদের বংশকে নির্বংশ করে দেব। তো এবার দেখা যাচ্ছে সুদীপা তো রেডি হয়ে নিয়েছে, আদিত্যকে বলছে যে আচ্ছা শুনুন পরমা কোথায় নিয়ে যেতে চাইছে। বলতে বলতে আদিত্য ধরে নেয় সুদীপাকে আর বলছে শুনুন না, মানে মিস্টার চৌধুরী বলছে তো, তাই বলছে নাম ধরে ডাকুন। বলে নাম? বলে হ্যাঁ আমার একটা নাম আছে তো। বলে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার নাম আছে তো, যে আইএসপি আদিত্য চৌধুরী। বলে হ্যাঁ, এবার আপনি আমার ঠিকুজি গোষ্ঠী সবকিছু বলুন। বলে এই মা আপনার নাম নেই, আপনি এই বাড়ির ছেলে, একজন আইপিএস অফিসার। তখন আবার উঠেছে, বলছে নাম ধরুন, আমার নাম বলুন। এই বলে সুদীপাকে ধরে ফেলেছে। আর তখন কিন্তু পরমা আসছে। পরমা এসে এই দৃশ্য দেখে ঘুরে যাবে কি, তখন তার অভ্রের সাথে ধাক্কা লাগে। তখন অভ্র আর ওই মিলে কাছাকাছি আসে। এবার কিন্তু পরমা হেসে ফেলেছে। আদিত্য দেখছে যে এই দৃশ্য দেখে পরমা হাসছে, তাহলে কি সবকিছু ঠিক হয়ে গেছে? আবার কি আমার স্বপ্ন ফিরে আসছে, মানে আমি আবার স্বপ্নের জগতে ফিরতে পারবো, মানে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে, এমনটা ভাবছে। আর অভ্রর দিকে তাকিয়ে আছে, ইয়ের দিকে, পরমার দিকে। পরমা বলছে কি হয়েছে? বলে না কিছু না। এই বলে অভ্র পরমাকে ধরেছিল, কিন্তু হাতটা কিছুক্ষণ পর সরিয়ে নেয়। তখন পরমা কি করে, নিজে অভ্রের হাত ধরে। অভ্র তখন বুঝতে পারে তাদের মধ্যে সম্পর্ক সব ঠিক আছে। তো পরমা অভ্রের হাত ধরে আসছে আর আদিত্যকে ইয়েকে বলছে, সুদীপাকে বলছে নামটা বলে ফেলো, বলে ফেলো, না হলে আমাদের কিন্তু যাওয়াই হবে না। তখন তো আদিত্য সরে যায়, লজ্জা পেয়ে যায় দুজনেই, কারণ এতক্ষণ সুদীপা বলছিল যে পরমা পরমা, দাদা দাদা, ও বিশ্বাস করছিল না, কারণ একবার বড় মা একবার পরমা, ও ভাবছে বোধহয় মজা করছে। এবার কিন্তু পরমা হাসতে হাসতে ঘরে চলে আসে আর মজা নিচ্ছে তাদের। বলছে যে কি হলো আদিত্য, খুব তো নাম ধরতে বলছিলে, তাহলে সরে গেলে কেন? বলে না মানে, না মানে। বলে আচ্ছা ইয়ে করা এখন বাদ দাও, তাড়াতাড়ি সুদীপা তুমি নামটা বলে ফেলো তো। তখন সুদীপা লজ্জা পেয়ে কথাটা কাটানোর জন্য বলছে আচ্ছা আমাদের দেরি হচ্ছে না, আমাদের তো যেতে হবে। তখন পরমা বলছে হ্যাঁ হ্যাঁ যেতে হবে তো, ওটা একটা খুব জরুরি কাজ, এক্ষুনি যেতে হবে আমাদের। এই বলে পরমার কিন্তু চিন্তাটা ঘুরে যায় ওইদিকে। এবার পরমা নিয়ে আসে তার লাবণ্যজের কোম্পানিতে, যেটা পরমা কিনেছে। তো সেখানে নিয়ে এসে এবার বলছে যে আমি এখানে এসে একটা রহস্যের আজ পেয়েছি, তাই তোমাদেরকে নিয়ে এসেছি। আদিত্য বলছে তুমি এইভাবে হেয়ালি করো না, যেটা সত্যি সেটা আমাদেরকে বলো। তখন বলছে অনেক বছর আগে এক সম্ভ্রান্ত পরিবার ছিল, তার এক সম্ভ্রান্ত মানে বৌমা ছিল, একজন মহিলা ছিলেন আর কি, যিনি একা হাতে এত বড় কোম্পানি দাঁড় করিয়েছিলেন। তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন, তিনার অনেক লেকচার আমি পড়েছি, এমনকি আমি যখন ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করতে যাই তার রেফারেন্সও আমাকে দেওয়া হয়। আর যখন বিবরণ দিচ্ছে তখন আদিত্যর মা বলছে আচ্ছা লাবণ্য সেনগুপ্ত, লাবণ্য সেনগুপ্ত লাবণ্যজ? বলে হ্যাঁ, তিনি একজন মহিলা হয়ে এই কোম্পানিটা দাঁড় করিয়েছিলেন, তারই হচ্ছে এই কোম্পানি। আর তিনি এই কোম্পানির উত্তরাধিকারী বানিয়েছিলেন তার এক মানে ছেলে সূর্য সেনগুপ্ত। তিনি একজন অনেক বড় ডক্টর ছিলেন, কার্ডিওলজিস্ট, তার বউ দীপা সেনগুপ্তকে, তার পুত্রবধূকে। তখন সুদীপা বলছে ডক্টর সূর্য সেনগুপ্ত, ইনি তো অনেক বড় মাপের কার্ডিওলজিস্ট ছিলেন, একজন সেলিব্রিটি ডক্টর, এনার অনেক লেকচার আমি আমার মেডিকেল জার্নিতে পড়েছি।
তখন সবকিছু শুনে বড় মা বলছে, আরে এ তো অনেক বড় পরিবার বলে মনে হচ্ছে। তখন আদিত্য বলছে, কিন্তু এইসবের সাথে সুদীপার যোগ কি? তুমি বলছিলে যে এইসবের সাথে নাকি সুদীপার যোগ আছে। পরমা বলছে, হ্যাঁ, সুদীপা তো আমাকে এখানে নিয়ে আসে, তবে সুদীপার হাত ধরে আমি এত কিছু জানতে পারি আর এই সবের খোঁজ খবর করি। আমি এসে যখন পুরনো জিনিস ঘাটাঘাটি করি তখন আমি এখানে একটা জিনিস খুঁজে পাই যেটার সাথে সুদীপার যোগ আছে। তখন অভ্র বলছে, তুমি হেয়ালি করো না, তুমি বলো ব্যাপারটা কি। তখন মানে একটা কভারের মতো ঢাকা ছিল দীপা সেনগুপ্তের ছবিটা, সেটা সরিয়ে দেয়। সেটা দেখে তখন সুদীপারা সবাই অবাক হয়ে যায়। সুদীপা বলছে, এ তো আমি। বলে, না, এটা তুমি নও, এটা দীপা সেনগুপ্ত, ডক্টর সূর্য সেনগুপ্তের ওয়াইফ। এটা শুনে আর দেখে তো সবাই অবাক হয়ে যায়। তোরা বলছে যে বাকি ফ্যামিলি মেম্বাররা কোথায়? তখন বলছে যে সবাই, মানে পুরো বংশটাই একটা ভূমিকম্পে মারা যায়। তখন সুদীপা বলছে, পরমা, আমি তোমার জন্য খুব খুশি যে তুমি এই পরিবারের উত্তরাধিকারী, মানে এই উত্তরাধিকারী তুমি নিয়েছো, আমি তোমার জন্য খুব খুশি। তখন বলছে, আমি যদি বলি এই উত্তরাধিকারী আমি নই, অন্য কেউ? তখন বলছে, কি বলছো তুমি? আর তার মধ্যে ছবিটা দেখেছে, আরো অবাক হয়ে যাচ্ছে। ওদিকে রুডি কিন্তু পৌঁছে গেছে ইয়ের কাছে। ও ফার্স্টে অ্যাকচুয়ালি যখন কথা বলছিল ঘরের মধ্যে, তখন ওকে পুলিশ ধরতে এসেছিল। রুডি কি করে, ঘরের মধ্যে নিজে একজন বৃদ্ধ লোক সেজে নিজেকে নিজে বেঁধে দেয়। আর পুলিশ এসে বলছে, কি ব্যাপার, আপনি কে? তখন বলছে, আমি এই বাড়িতে কাজ করি। বলে, আর আরেকজন কোথায়? কৃষ্ণ রায়, সে কোথায়? বলে, ওই যে পালিয়েছে, ওদিক দিয়ে পালিয়েছে, আমাকে প্লিজ খুলে দিন, আমি এই বাড়িতে কাজ করি, আমার এবার কি হবে, আমাকে একটা কাজের জোগাড় করে দিন। পুলিশ বলছে, ঠিক আছে ঠিক আছে, সব হবে, আগে আপনি কিছু খেয়ে নিন ফ্রেশ হয়ে। পুলিশে কিন্তু বোকা বনে যায়, এরকম একটা ব্যাপার। তো রুডি সেখান থেকে বেরিয়ে যায়। বেরিয়েই গাড়িতে উঠে ড্রাইভার বলছে, এবার কোথায় যাবো স্যার? তখন রূপার কাছে যাবে ঠিক করেছে। তো রূপার কাছে চলে যায়, পৌঁছেও যায় কোথায় আছে জেনে। সেখানে গিয়ে বাহানা করে বলছে, তো কৃষ্ণ রায়ের নাম নিয়ে আছেই, তো ওখানে গিয়ে বাহানা করে বলছে, আমি কৃষ্ণ রায়, ওর হাজবেন্ড, অনেকদিন থেকে ওকে খুঁজছি, একটা অ্যাক্সিডেন্টে হারিয়ে যায়, আপনাদের জন্য আমি ওকে খুঁজে পেয়েছি, প্লিজ আমার স্ত্রীকে আমার কাছে এনে দিন। তখন ফলস ম্যারেজ সার্টিফিকেটও বানিয়ে এনেছে, সেটা দেখাচ্ছে। বলছে, আমি জানি এগুলো ছাড়া তো আপনি ছাড়বেন না, তাই এইসব নিয়ে এসেছি। তো তার কথাতে বিশ্বাস করে নেয়, যেহেতু প্রমাণ ট্রমাণ সব এনেছে, আর রূপাকে আনতে পাঠিয়ে দেয় সেই অনাথ আশ্রম। এদিকে পরমার মুখে সব কথা শুনে তো এবার ওরা বুঝতে পেরেছে যে সুদীপা এত বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আদিত্য মনে মনে বলছে যে তার মানে সেই ভূমিকম্পে আপনি হারিয়ে যান আর মানে হিমাদ্রিবাবু আপনাকে মানুষ করেন, আপনি এত বড় পরিবারের মেয়ে সুদীপা। আর ওদিকে বড়মা বলছে, আমি এই মেয়েকে অনাথ ভেবে না জানি কি না কি বলেছি, আর ও এত বড় পরিবারের মেয়ে। এদিকে সুদীপার পিসি মনে মনে বলছে যে তোমরা দুজনেই দুই বোন, তোমরা দুজনেই উত্তরাধিকারী, পরমারও এই ব্যাপারটা জানার পুরো অধিকার আছে, কিন্তু আমি যে ওর বাবাকে কথা দিয়েছি, আমি কি করে বলি, না হলে যে ওর মায়ের শরীর খারাপ হয়ে যাবে, তো জানার অধিকার তো দুজনেরই আছে। এরপরে বড়মা বলছে, এমনও তো হতে পারে যে ওর ব্লাড রিলেশনের অন্যদিকে কেউ বেঁচে আছে, যেও হয়তো পরিবারকে খোঁজার চেষ্টা করছে, তো আমাদের তো খুঁজে দেখা উচিত। তখন আদিত্য বলছে, হ্যাঁ, তাহলে আর দেরি করে লাভ নেই। অভ্রও বলছে, তাহলে আমরা দেরি করছি কেন, তাহলে খোঁজাখুঁজি শুরু করে দিই। আর ওদিকে রুডির কাছে রূপাকে নিয়ে চলে এসছে। আর রুডি বলছে, রূপা, আমি তোমার কৃষ্ণ, দেখো আমি তোমার কৃষ্ণ, আমি তোমার হাজবেন্ড, আমি চলে এসেছি। আর রূপা তো কিছুতেই তার কাছে যেতে চাইছে না। এবার খোঁজ করতে করতে ওরা কিন্তু রূপার ছবি দেখতে পায়, মানে অ্যালবামও খুঁজে পেয়ে গেছে। সেই অ্যালবামের মধ্যে রূপার ছবি দেখতে পায়, সব দীপার পুরো পরিবারের ছবি দেখতে পাচ্ছে, সোনা রূপাকে ছোট অবস্থাতেও দেখছে, আর রূপার ছবি পেয়ে যায়। তখন বলছি, আরে রূপা। তখন আদিত্য বলছে, ইনি তো সেই মহিলা যেই মহিলাকে সুদীপা বাড়িতে নিয়ে এসেছিলেন। তখন তো পরমাও দেখে, বড়মারা দেখছে, আরে কত বড় পরিবারের মেয়ে আজকে এই অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, সবাই তো দেখে অবাক। তখন মানে পরমা বলছে, তার মানে তুমি যাকে মা বলে নিয়ে এসেছিলে তিনি তোমার আসল মা। সুদীপা তো তখন খুব কাঁদছে। বড়মা বলছে, মা তার মেয়েকে ঠিক চিনে নিয়েছিলেন। আর আদিত্য বলছে, তার মানে উনি নিজের মা মনে করে আপনাকে মা মা বলছিলেন। তখন সুদীপা বলছে, আমি আমার মাকে চিনতে পারলাম না, এই বলে কিন্তু খুব কাঁদছে। তো এবার তারা ডিসাইড করে যে তারা এক্ষুনি রূপাকে আনতে যাবে, তারা বেরিয়ে পড়ে। আর ওদিকে রুডি কিন্তু নিজের বউ বলে অনাথ আশ্রম থেকে, মানে রূপা কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু অনাথ আশ্রম থেকে জোর করে পাঠিয়ে দেয়। দেখছি ওর স্বামী এসেছে, প্রমাণপত্র দিয়ে দিয়েছে, পাঠিয়ে দেয়, তো নিয়ে চলে যায়। যেই ওদের গাড়ি বেরোয়, সেই কিন্তু এরা চারজন সেখানে গিয়ে পৌঁছে যায়, মানে পরমারা গিয়ে জানতে পারে যে তার স্বামী কৃষ্ণরায় তাকে নাকি নিয়ে গেছে। এটা শুনে তো আদিত্য অবাক হয়ে যায়, না এটা কিছুতেই হতে পারে না, আমি কিছুতেই মানে এটা করতে দেবো না ওনাকে। এই বলে ওরা চারজনে একসঙ্গে গিয়ে তাদের মাকে ফিরিয়ে আনবে বলে এটা ডিসাইড করে। এবার তোরা চারজন মিলে বেরিয়ে পড়ে। আর যেতে যেতেই ওরা বলছে, আদিত্য বলছে, কিছুতেই আমি ওই কৃষ্ণ রায়ের উদ্দেশ্যে সফল হতে দেবো না। আদিত্যকে তখন তার মানে ইয়েরা, অন্য পুলিশ ফোন করে জানিয়ে দেয় যে রুডি কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে। তো এবার তো আরো তাড়া করেছে, তারা ওই গাড়ির পিছু নিয়েছে। তো এবার যেতে যেতে ওদিকে রুডি কিন্তু রূপাকে বলছে, এবার তোকে আমি শেষ করে দেবো, তোর বংশের তো কেউ বেঁচে নেই, তোকে শেষ বয়সে আর রাখবো না, তোকেও শেষ করে দেবো, এই বলে গাড়ি থেকে নামিয়েছে। আর আদিত্যরা যেতে যেতে ঠিক দেখতে পেয়েছে যে কৃষ্ণরায় গাড়িটাকেও দেখতে পেয়েছে, কৃষ্ণরায়কেও দেখতে পেয়েছে। দেখতে পেয়ে তারা একদম কৃষ্ণরায়ের পেছন পেছন ছুটছে। এদিকে কৃষ্ণরায় একটা ঘরের মধ্যে রূপাকে ঢুকিয়ে দিয়েছে আর বলছে এবার ওকে নাকি শেষ করবে। এবার রুডি যখন ইয়ে করছে, মানে রূপাকে খুব অত্যাচার করছে, মেরে দেবে করছে, তখন সবাই চলে আসে। আদিত্য বলছে ওর ছেলে চলে এসেছে ওনার।
আর ওনার কোনো চিন্তা নেই, আর তোর পাপের ঘরে এবার ফুরবে। তখন রুটি ভাবছে কি হবে, এরা কি করে এখানে চলে এলো, না না আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, এদের হাত থেকে আমাকে বাঁচতে হবে। রুটি বলছে আমি কিন্তু তোদের মাকে ফেলে দেবো, বলে পরমা বলছে ফেলে দিয়ে কি আপনি বেঁচে যাবেন, আপনিও মরবেন আজকে। আর রুটির দিকে এগিয়ে যাচ্ছে আদিত্য মারার জন্য। রুটি বলছে এগুলোই রূপাকে ধাক্কা দিয়ে দিবে। তো রুডি এবার দেখছে আদিত্য সত্যি এগিয়ে আসছে, তো রূপাকে ধাক্কা দিয়ে দেয়। ধাক্কা লেগে মানে রূপার মাথায় চোট লাগে, রূপা অজ্ঞান হয়ে যায়। তখন দুই মেয়ে ছুটে যায় মা মা করতে করতে, বলছে কিচ্ছু হবে না মা, তোমার কিচ্ছু হবে না, এই বলে কাঁদছে দুজনে। আর ওদিকে আদিত্য কিন্তু খুব মারছে রুটিকে। এবার রুটি পালানোর চেষ্টা করলো, অভ্রও মারছে। এরপর মারতে মারতে আদিত্য যখন তার মাথায় বন্দুক তাক করে, তখন বাহানা করছে সে নাকি সুদীপার বাবা। বলছে কি, বলে হ্যাঁ এই দেখ আমাদের ম্যারেজ সার্টিফিকেট। তো ওখানে অভ্ররা দেখছে যে কৃষ্ণ রায়ের সাথে রূপা রায়ের বিয়ে আছে, কারণ কৃষ্ণ রায় তো আসল বাবা, ও তো কৃষ্ণ রায়ের নাম নিয়েছে শুধুমাত্র। তো বলছে যে বলছে সুদীপা বলছে না এটা কিছুতেই হতে পারে না। ওদিকে কিন্তু রুটির মানে রূপার জ্ঞান ফিরছে আস্তে আস্তে, ও সব কথা শুনতে পাচ্ছে। আর রুডি একটা মিথ্যে গল্প সাজিয়েছে যে একবারটি আমাকে বাবা বলে মানে ডাক, আমি তো বাঁচবো না, কিন্তু একবারটি তোর মুখে বাবা শুনে যায়, আমাদের বেশ ভালোই সুখের পরিবার ছিল। এভাবে মিথ্যে গল্প সাজাতে শুরু করেছে এবার। কিন্তু একটা ভূমিকম্পে সবকিছু শেষ হয়ে যায়, এইভাবে বলছে। তো সুদীপা এবার এগিয়ে গেলেও রুডির দিকে আদিত্য বলছে দাঁড়িয়ে যান, উনি মিথ্যে কথা বলছেন। কারণ যদি উনি মানে সত্যি যদি আপনি ওনার মেয়ে হয়ে থাকেন, উনি আগে কেন বুঝতে পারেননি? কারণ সেই সূত্রে দীপা সেনগুপ্ত তো ওনার শাশুড়ি, ওনার মুখের সাথে আপনার মুখের হুবহু মিল আছে। আমরা দেখে বুঝে গেলাম উনি বুঝতে পারেননি, উনি মিথ্যে কথা বলছেন। পরমাও তাই বলছে যে একদম ঠিক কথা বলেছে, আমার দেওর কিন্তু আইপিএস অফিসার, আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবেন, ওর প্রত্যেকটা যুক্তি ঠিক। আর আপনি যদি ওর বাবাই হবেন, সুদীপার তো আবেগ কাজ করবে, কই সেসব তো দেখতে পাইনি আমরা, আর আপনি বা আগে বলেননি কেন? সুদীপা বলছে ঠিক, ওনাকে দেখে আমার প্রথম দেখাতেই মা বলে মনে হয়েছিল, একটা টান অনুভব করেছিলাম, কিন্তু আপনাকে দেখে তো আমার মনে হয়নি। ওদিকে দেখা যাচ্ছে মাথায় চোট লেগে রূপার কিন্তু আগের কথা সব মনে পড়ছে। এবার তো রূপার সবটা মনে পড়ে গেছে, বলে চুপ কর, তুই তোর ওই মুখ নিয়ে কৃষ্ণ রায়ের নাম নিবি না, তুই কৃষ্ণর নাম নিচ্ছিস, তুই আমার স্বামী, হ্যাঁ শয়তান, তুই আমার স্বামীকে মেরেছিস। শয়তান এইভাবে বলছে আর কি, যে একদম তোর ওর কথা বিশ্বাস করবি না, বলে দেয় যে ও তোর বাবা হচ্ছে কৃষ্ণ রায়, আর তোর বাবার সৎ ভাই ও রুডি রায় কৃষ্ণ রায়ের নাম নিয়ে আছে, ও পুরো পরিবারটাকে আমাদের শেষ করে দিয়েছে, ও আমার ঠকিয়ে আমার বোনকে বিয়ে করেছিল, তার উপর অকথ্য অত্যাচার করতো, আমার সাথে নোংরামি করার চেষ্টা করেছিল, ও একটা মানুষরূপী নেকড়ে, ও ক্রিমিনাল একটা, একদম ওকে ক্ষমা করবি না। এই বলে আরো অনেক কথা বলে। রুটি তো দেখছে যে না, পালানো ছাড়া আমার কাছে উপায় নেই, এবার পালাতে গেলে এবার কিন্তু হাতে একদম লাঠি তুলে নেয়, লাঠি দিয়ে একদম সমানে মেরে যাচ্ছে রূপা। ওদিকে তো সবাই একদম ঘেরাও করে নিয়েছে, এক একজনের হাত ধরে, আর সবাই বলছে মারো মারো মারো, ছেলেরা বলছে মারুন ওকে, মারুন মা মারুন, আর মেয়েরাও বলছে মারো মা মারো, এভাবে এভাবে বলছে। আর রুটিকে মারতে মারতে একেবারে শেষ অবস্থা করে দিয়েছে রূপা। তো রুডিকে মারার পর এবার নিজের মেয়েকে আদর করছে সুদীপাকে, আর সুদীপাও খুব কাঁদছে। ওদিকে পরমার কাছে গিয়ে বলছে তুমি কে বলো তো, তোমার কাছে আসলে আমার বুকের ভেতরটা এরকম কেন করছে, তুমি কি আমাকে মা বলে ডেকেছিলে? পরমা বলছে হ্যাঁ। বলে ঠিক আছে তাই হবে হয়তো, এই বলে পরমাকেও জড়িয়ে ধরে। এবার দুই মেয়ে তাদের মাকে কিন্তু জড়িয়ে ধরেছে। পরমা এখনো জানে না যে ওর মা, কিন্তু যেহেতু মা বলে ডেকেছে তাই পরমাও কিন্তু একদম মায়ের মতোই ভালোবাসে। দেখা যাচ্ছে যে সুদীপাদের শ্বশুরবাড়িতে খুব সাজগোজ, মানে ঘর বাড়ি সাজাচ্ছে, কারণ একজন বিশেষ অতিথি আসছে, মানে রূপা আসছে। তো ওদিকে দেখা যাচ্ছে যে সঞ্চারী এসে ক্ষমা চাইছে, যে আমাকে কি তোমরা ক্ষমা করে দিয়েছো, আমি কি সত্যি ক্ষমা পাওয়ার যোগ্য? তখন বড়মা বলছে ক্ষমা করে দিয়েছি তোমাকে, জানো তো ক্ষমাটাও মাঝে মধ্যে বিশ্বাসের মতো অর্জন করতে হয়। তখন বলছে আবার যে আমি কি ক্ষমা পাওয়ার যোগ্য? বলে জানো তো আমার শ্বশুরমশাই বলতেন যে কেউ যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে তার সেই ভুল করার অবকাশ থাকে না। তুমি তো ভুল বুঝতে পেরেছো, ক্ষমা চাইছো বারবার করে, ক্ষমা করে দিয়েছি, আর কেঁদো না। তা বলে এখন তোমাকে নিয়ে বসে থাকতে পারবো না, ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে। তখন ওদের আওয়াজ পেয়ে এদিকে আদিত্যর মা বলছে ওরা বোধহয় চলে এসেছে। এবার রূপাকে নিয়ে কিন্তু দুই মেয়ে চলে এসেছে। তো এবার বড় মতো আসুন বেহান বলে একদম সসম্মানে তাকে ডাকছে, দিয়ে বলছে যে আসুন, আপনাকে সসম্মানে আপনার মেয়ের বাড়িতে স্বাগত জানাই, আপনি এখানে সসম্মানে থাকবেন, আর আপনার কোনো অযত্ন আমি হতে দেব না। ক্ষমাও চাইছে, আমাকে ক্ষমা করে দেবেন, আপনাকে না চিনতে পেরে না বুঝতে পেরে আপনাকে অনেক অসম্মান করেছি। তখন রূপাও বলছে না না, এরকমভাবে বলবেন না। বলছে জানেন তো আমি কখনো ভাবিনি আমার মেয়ের এত সুন্দর একটা বাড়ি হবে, ঠিক সেনগুপ্ত বাড়ির মতো, কত আনন্দ করে থাকতাম আমরা সবাই মিলে, দিয়ে আগের কথা ভাবছে। তখন বলছে, মানে বড় মা বলছে যে আমরা আবার সবাই ভালো মতো করে থাকবো, আপনি একদম চিন্তা করবেন না, আপনারও কোনো অযত্ন হতে দেবো না, আপনি এই বাড়িতেই থাকবেন, আমরা 3 বোন একসাথে থাকবো। তখন বলছে আমাকে আপনি বলবেন না দিদি। তো বলছে আমি জানি তোমার মতো এত মিষ্টি মেয়ে, আমি জানি যে তুমি আমার মানে আদিত্যর মায়ের কথা বলছে যে ওর থেকেও ছোট, তুমি বলেই ডাকবো, তবে আজকে থেকে আমরা 3 বোনের মতো থাকবো একসঙ্গে, তাই বলছে। পরমা বলছে মা তোমার লাবণ্যস, তোমার সবকিছু যত্ন সহকারে রাখা আছে, ওটার উত্তরাধিকারী তো তুমি। তখন বলছে না না, আমি আর ওসব কিছু করতে চাই না। বলে কেন মা? বলে এতদিন তো দিব্যি চলেছে, তাছাড়া তুমি তো ভালোই সামলাচ্ছ, তুমি সামলাও। বলে আমি কিন্তু, বলে হ্যাঁ ধরে নাও না যে আমি তোমাকে উত্তরাধিকার দিলাম,
পরমাকে বলছে। পরমা তখন বলছে, কিন্তু মা এর আসল উত্তরাধিকারী তো সুদীপা। সুদীপা বলছে, তো কি হয়েছে? পরমা সুদীপার কাছে গিয়ে বলছে, সুদীপা কিন্তু এসব তো তোমার আমার, বলে তাতে কি হয়েছে? তুমি খুব ভালো সামলাচ্ছ, তুমি সামলাও, আমার দ্বারা এসব হবে না। আর তাছাড়া আমাকে ডাক্তার হতে হবে না। বলছে, জানো মা, ও কত সুন্দরভাবে এগুলো সামলায়, ওর ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়ার ডিজাইনিং এর ওর ডিগ্রিও আছে। পরমা বলছে, কিরে তুই, অভ্র বলছে সুদীপাকে, কিরে তুই এতদিন পর মাকে পেয়েছিস, মাকে নিয়ে একটু আনন্দ কর, সময় দে। কি তুই পরমার মানে সিবির পিছনে পড়েছিস? এই নিয়ে সব হাসাহাসি করছে। এবার আদিত্য কই সবাই খোঁজ করলে সুদীপা বলছে যে আমাদের সবকিছু যে শেষ করেছে রুডি রায়, তাকে শাস্তি দিতে গেছে। তখন বলছে, জানেন মা, বড় মাকে বলছে, এই রুডি রায় হচ্ছে কুন্তলা রায়ের ছেলে, যাকে আপনি গুরুদেবের শিষ্যা বলে আশ্রয় দিয়েছিলেন। বলে, কি বলছো তুমি? তখন রূপা বলছে, বারবার এই কুন্তলা, রুডি, কুমার, মিশকা, এরা সবাই মিলে আমাদের পরিবারটাকে শেষ করে দিয়েছে। রূপা আস্তে আস্তে তখন সব ঘটনা বলছে এই সব কিছুর মাঝেও কিন্তু ছিল আমার মা বাবার অটুট ভালোবাসা, আর আমার মায়ের ছিল সেটাই সব থেকে বেশি জোর। পুরো আলাদা রকম মানুষ ছিল আমার মা, বুক দিয়ে সবাইকে আগলে রেখেছিল। রূপা বলছে, কিন্তু শেষ রক্ষা হলো না, প্রকৃতি আমাদের কাছ থেকে সব কেড়ে নিল। তখন বলছে, আদিত্যর মা, সত্যি ভালো মানুষগুলোর সাথে এরকম যে কেন হয়? বলছে, চোখের সামনে সবকিছু ধ্বংস হয়ে গেল সেই ভূমিকম্পে, বেঁচে গেলাম শুধু আমি আর আমার 2 মেয়ে, সুদীপা আর বলতে গিয়ে তখন আদিত্য চলে আসে। বড়মা বলছে, ওই যে আদিত্য চলে এসছে। তো সুরূপার নামটা আর বলা হয় না। আদিত্যকে রুটির কথা জিজ্ঞাসা করলে আদিত্য বলছে, না, আমি শাস্তি দিতে পারিনি। তখন সুদীপা বলছে, তাহলে আবার পালিয়ে গেল? বলে, না, ও ভয়ে নিজেকে শেষ করে দিয়েছে। তবে যাওয়ার সময় বলে গেছে যে আমাদের পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল আর সূর্যদীপার পরিবার রয়ে গেল। রূপা বলছে, আমি ওর কাছে কৃতজ্ঞ। ও যদি আমার মাথাতে এইভাবে আঘাত না করতো, তাহলে আজ আমি এই স্মৃতিও ফিরে পেতাম না, আর আমার মেয়ের মুখও দেখতে পেতাম না। এবার সুদীপা বলছে, সুদীপা সঞ্চারী, একটা টি ব্রেক নিলে কেমন হয়? তারপর না হয় বাকি কথা কাজকর্ম সব হবে। আদিত্যর মা বলছে, এতক্ষণে ভালো কথা বলেছো, মানুষটা কখন থেকে দাঁড়িয়ে আছে, চলো তো, চলো চা নিয়ে আসি। এই বলে ওরা চা বানাতে চলে যায়। তো রূপাকে নিয়ে গিয়ে বসায় বেয়ান বলে বড় মা, আর ওদিকেও চা নিয়ে চলে আসে। এবার সুদীপা তার মাকে চা দিতে গেলে তখন বলছে যে, কত সুন্দর মানুষ হয়েছিস তুই, আমার কাছে থাকিসনি, তবুও তুই কত সুন্দর মানুষ হয়েছিস, যিনি তোকে মানুষ করেছে খুব ভালো করে মানুষ করেছে। সুদীপা বলছে, হ্যাঁ, আমার বাবা হিমাদ্রি মিত্র, তিনি আমাকে বাবা মা দুজনের ভালোবাসা দিয়ে মানুষ করেছেন, কোনোদিনও আমাকে বুঝতে দেননি যে তিনি আমার আসল বাবা নন। তো ছোট থেকে খুব সুখে রেখেছেন আমাকে, এইভাবে বলছে। শুধু মায়ের অভাব ছিল, মা ছিল না, এখন সেটাও পাওয়া হয়ে গেল। বলছে, জানো তো, আমার জানার খুব ইচ্ছে ছিল যে আমার পরিবার কোথায় আছে, পরিবার কেমন, পরিবারে কে কে আছে, আমার জন্মভূমি কোথায়, খুব ইচ্ছে ছিল জানার। এভাবে বলছে। তার মানে এই নয় যে আমি অসুখী ছিলাম, আমি খুব সুখী ছিলাম, আর আমার ছোটবেলাটাও খুব সুন্দর ছিল। শুধু আমার বাবা চলে যাওয়ার পর আমি একা হয়ে গিয়েছিলাম। তো সুদীপা বলছে, তোমাকে পেয়েও তো আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। তো বলছে যে, আমাকে শোনাও না, আমার পরিবার কেমন ছিল, গল্প শোনাও না। তখন বলছে, শোনাবো তো, সে অনেক বড় গল্প, এক রূপকথার গল্প। এক ছিল সূর্য সেনগুপ্ত, তিনি অনেক বড় কার্ডিওলজিস্ট ছিলেন, মানে কার্ডিয়াক সার্জন ছিলেন, রূপে গুণে সবার সেরা ছিলেন। তখন বলছে যে, আমিও ডাক্তার হতে চেয়েছিলাম বাবার মতো, কিন্তু ভাগ্যের পরিহাস হলো না। তখন আদিত্য বলছে যে, আপনি শুনলে খুশি হবেন, আপনার মেয়ে আপনার স্বপ্ন পূরণ করছে, সে মেডিকেল এন্ট্রান্সে ফার্স্ট হয়েছে। এটা শুনে তার মা খুব খুশি হয়ে যায়। তখন ওদিকে অভ্র রাগাচ্ছে, দেখুন দেখুন, ওর বউয়ের গর্বে মাটিতে পাই পড়ছে না। এ নিয়ে সবাই হাসি ঠাট্টা করছে। রূপা বলছে যে, তোমারও তো একটা এত সুন্দর বউ আছে যে মানে সবকিছুতেই পারদর্শী, তো তোমার তাকে নিয়ে গর্ব হয় না বুঝি? তাহলে শুধু শুধু ভাইটাকে কেন রাগাচ্ছ? কিন্তু রূপা গল্প বলতে শুরু করেছে যে, আমার ঠাম্মা ছিল বাড়ির প্রাণভোমরা, মানে লাবণ্য সেনগুপ্তের কথা বলছে। তিনি সবাইকে পরিপূরক পরিবারটাকে আগলে রেখেছিলেন। তারপরে আমার মা, যার মানে প্রাণের দুটো মনি ছিলাম আমি আর আমার বোন সোনারূপা, আমরা 2 বোন ছিলাম, আমরা 2 যমজ বোন ছিলাম। আমার বাবা রূপের কদর করতে জানতেন, তাই তিনি মায়ের রূপ নয়, মায়ের গুণটাকে আগে দেখেছিলেন। আমার মা ছিল শ্যামবর্ণ, মানে সবটাই পুরো পরিবারের ঘটনাটা কিন্তু আস্তে আস্তে করে বলছে। আমার মা বাবা দুজনকে খুব ভালোবাসতো, কিন্তু ভাগ্যের চক্রে তারা বারবার আলাদা হয়, কিন্তু আবার ফিরে ফিরে আসে। ঠিক তেমনই আমি আমার বোনের থেকেও বারবার আলাদা হই, কিন্তু আমরাও ফিরে ফিরে আসি। আর এরপরে আমি কিন্তু আবারও কিছুদিনের জন্য আলাদা হয়ে যাই। তখন সেখানে আমার তোর বাবা কৃষ্ণ রায়ের সাথে পরিচয় হয়। এইভাবে সব ঘটনাটা বলছে। তো সুদীপা বলছে, তাহলে আরও বলো না মা। তখন বলছে, সব কিছু ঠিক হয়ে গিয়েছিল, আমার মা সব লড়াই ঝঞ্ঝাট সব কিছু উতরে নিয়েছিল, সব কিছু পার করে দিয়েছিল। আমরা পুরো পরিবার সব কিছু পার করার পর ভাবলাম যে এবার বোধহয় সব কিছু ঠিক হয়ে গেছে। মানে রূপাই করে আরও বিস্তারিতভাবে ওর গল্পগুলোকে বলছে, যেটা শুনে কিন্তু সবার চোখে জল আসে, বড় মারও। তো বলছে যে, আমরা ভেবেছিলাম আমরা সব বাধা বিপত্তি কাটিয়ে নিয়েছি, এবার সব কিছু ভালো হবে। তাই আমরা কিন্তু সেদিন মন্দিরে গিয়েছিলাম আমার 2 সন্তানকে নিয়ে, 2 যমজ সন্তানকে নিয়ে। তো সেদিন ওদের নামকরণের দিন ছিল। আমার মা তাদের গলাতে লকেটও পরিয়ে দিয়েছিল, সেই লকেটে তাদের নামও লেখা ছিল।
কিন্তু সেই ভাগ্যের ফেরে সেই ভূমিকম্প, মানে কোথার থেকে যে কিভাবে কি এলো আমার চোখের সামনে, সবাই সবাই শেষ হয়ে গেল। আমি দেখছি চোখের সামনে সবাই কিছু মানে পুরো মন্দিরটা ভেঙে পড়েছিল আর সবাই চাপা পড়েছিল, প্রায় মৃতপ্রায় সবাই। শুধুমাত্র আমার মন্দিরে একদিকটা ভেঙে যায়নি, আর সেখানেই যেন স্বয়ং মা কালীমা আমার দুই মেয়েকে আগলে রেখেছিল। আমি দেখেছি নিজের চোখে সেই দৃশ্যকে। আমি আমার মেয়ের কাছে দৌড়ে যেতে গেছি, তখনই আমার মাথাতে হঠাৎ করে কিছু একটা পড়ে, আর আমি তারপরে আর আমার কিচ্ছু মনে নেই। আমি কোথায় গেলাম, কে আমাকে নিয়ে গেল, আমার কিচ্ছু মনে নেই। কাঁদতে শুরু করে দিয়েছে রূপা, কাঁদতে কাঁদতে বলছে সব ঘটনা। বলছে, তখন বলছে মেয়েদের নামকরণের কথা। তো দুজনের গলায় 2 লকেট ছিল, একজনের মানে আমার মা বাবার সাথে মিলিয়ে একজনের নাম রাখা হয়েছিল সুদীপা, সূর্যদীপার নাম অনুসারে, আর একজনের নাম রাখা হয়েছিল আমার নামের সাথে যুক্ত করে সুরূপা। আর এই সুরূপা নামটা শুনে কিন্তু পরমার মানে অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সুরূপা নামের লকেট সে নিজের বাড়িতে দেখেছে। পরমার শরীর খারাপ করতে শুরু করে, পরমা কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না। সবাই বলছে কি হয়েছে, তোমার কি শরীর খারাপ করছে? তখন বলছে ওই লকেটটা ওই সুরূপা নামের লকেটটা আমি আমার বাড়িতে দেখেছি। তখন তো সবাই শুনে এটা অবাক হয়ে যায়। অভ্র বলছে, একটু পরিষ্কার করে বলো তুমি কি বলতে চেয়েছো। দিবা বলছে, তুমি এই কথাটা আমাকে আগে কেন বলনি? পরমা বলছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। অভ্র বলছে, এরকম যদি হয়ে থাকে তাহলে তো এইসবে একটা সম্পর্ক আছে। তখন ওর পিসি আসে, বলে হ্যাঁ আছে, সুদীপার পিসি বলছে। এবার সুদীপার পিসি বলছে যে আমি বলছি ওদের সম্পর্ক আছে, তবে সেই কথাটা অতনুবাবুই নিজের মুখ দিয়ে বলবেন। তখন অতনুবাবু আর তার স্ত্রী আসেন। তো পরমার বাড়ির লোকজন তাদেরকে দেখে অবাক হয়, তারা এখানে কেন। এবার ওনারা এসে কিন্তু সব সত্যি কথাটা বলেন যে ও পরমা নয়, ও সুরূপা। আসলে আমার স্ত্রী 3বার মৃত সন্তানকে জন্ম দেয়, তাই 3য়বারের কথাটা বলতে পারিনি, না হলে ওকে বাঁচানো যেত না। তাই আমরা অনাথ আশ্রমে যাই আর মানে পরমাকে নিয়ে আসি। তখন ওদের গলায় ওই লকেটটা ছিল, কেউ যাতে জানতে না পারে কখনো, তাই আমি ওর নামটাই বদলে দিয়েছিলাম। আর এদিকে সুদীপার পিসি বলছে, হ্যাঁ আমরাও গিয়েছিলাম আনতে, তবে ওর বাবা বলেছিল যে কেউ ভালোবেসে ওর নামটা সুদীপা দিয়েছে, তাই সেটা পাল্টানোর কোনো দরকার নেই, তাই ও সুদীপা নামে আমাদের বাড়িতে বড় হয়। তো এইভাবে সব সত্যিটা জানার পর পরমা চুপ করে আছে, কাঁদছে। কারণ পরমার কাছে হঠাৎ করে সবটাই যেন মানে একদিকে সবটা হারায়, একদিকে আবার সবটা পায়, এরকম একটা সিচুয়েশন। তো সুদীপা বলছে, আমরা এত কাছে ছিলাম তবুও আমরা বুঝতে পারিনি। আদিত্যর মা বলছে, তাই আমাদের মধ্যে এত টান। ওদিকে মানে রূপা বলছে, তাই আমি তোকে দেখে প্রথমবার কেঁদেছিলাম, আমার মনটা কেঁদে উঠেছিল। তখন অভ্র বলছে, ওই জন্য আপনার গান শুনে পরমা ছুটে গিয়েছিল আউট হাউসে। বলে, হ্যাঁ ওই গান গেয়ে আমাদের মা আমাদের 2 বোনকে মানে ঘুম পাড়াতেন, সেই গান শুনে আমরা বড় হয়েছি, আমরা 2 বোনও হারিয়ে গিয়েছিলাম, সেই গান শুনে আমরা আবার এক হয়েছি। তো এই শুনেও সবার চোখে জল এসে যায়। আর ওদিকে পরমার মা তো কাঁদছে, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার করে, অন্যরা শরীরটা খারাপ হয় খুব। পরমা বলছে, কিছু না জেনে শুনে এই দুজনের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছে। এবার পিসিও বলছে, ওদের মধ্যে এই টান দেখে আমি বুঝেছিলাম একেই বলে রক্তের টান। তবে আমি বলতে পারিনি, বাধ্য ছিলাম না বলার জন্য, কারণ অতনুবাবুকে আমি কথা দিয়েছিলাম, না হলে ওনার স্ত্রীকে বাঁচানো যেত না। বলছে যে তারপরে দেখলাম এত বড় ক্ষত নিয়ে তো রূপা দেবীকে আমি বাঁচতে দিতে পারি না। ওনার 2 মেয়ে মানে চোখের সামনে থাকবে অথচ কিছু জানবেন না, এই অন্যায়টা আমি মানতে পারিনি। পরমার মা চলে যাচ্ছে, তখন সুদীপা পরমা দুজন মিলে আটকায়। পরমা তার মাকে জড়িয়ে ধরে, বলে, আমি ছোট থেকে তো তোমাকেই মা বলে জেনে এসেছি, তুমি আমাকে ছেড়ে যেও না। তখন রূপা যায়, বলছে, আমি তো তোর অভাগী মা, আমি তো তোকে শুধু জন্মই দিয়েছি, কিন্তু আপনি ওর আসল মা, আপনি তোকে লালন পালন করে বড় করে তুলেছেন, মানুষের মতো মানুষ বানিয়েছেন, আপনি তোর আসল মা। উনিও রূপার হাত ধরে খুব কাঁদছেন। তো রূপা বলছে, এইভাবে মেয়েটাকে ছেড়ে চলে যাবেন না প্লিজ। রূপার রিকোয়েস্টে পরমার মা দাঁড়িয়ে যায়। সুদীপা পরমাকে দুজনকেই কিন্তু খুব আদর করছে। রূপা বলছে যে আজকের দিনটা খুব স্পেশাল, আমি যে ওদেরকে ফিরে পাবো আমি ভাবতেই পারিনি। বলছে, ওরাও জানে না আজকে 30শে নভেম্বর, আজকের দিনে আমি ওদেরকে জন্ম দিয়েছিলাম। তখন আদিত্য বলছে, জন্মদিন? বলে, হ্যাঁ। বলছে, কাগজে কলমে যাই রেট থাকুক না কেন, আজকেই ওদের আসল জন্মদিন। কি বলছে অভ্রকে, ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তোরা 2 ভাই আর ওরা 2 বোন। তখন অভ্র বলছে, কনফিউজিং ব্যাপারটা। অভ্র আদিত্যর কাছে গিয়ে বলছে, এই ভাই, ওদের মধ্যে বড় কে ছোট কে? বলছে, সত্যি তো, এটা তো জানি না, এটা তো খুব চাপের ব্যাপার। তখন রূপা গিয়ে বলছে, ওরা দুজনের থেকে 1.5 মিনিটের ছোট বড়। শুনে তো সুদীপা সুরূপা খুব হাসছে। তো আদিত্য বলছে যে আমি তো মানে পরমাকে বৌদি বলে ডাকি, আর বলছে, অভ্র বলছে, আমি তোকে বোন বলে ডেকেছি তাহলে। তখন বলছে যে ওদের মধ্যে বড় হচ্ছে সু বলতে গিয়ে একজন বলছে সুদীপা, একজন বলছে সুরূপা। তখন ওর মা বলছে, মানে ওদের শাশুড়ি মা রূপা বলছে সুরূপাই বড়। রমা বলছে, কি লক্ষ্মীমন্ত বউ দেখেছে ওরা, ওদের জন্মদিনও নাকি একদিনে, আমাদের খরচাও বাঁচালো। সুদীপা এবার বলছে, আমার কিন্তু এবার একটা গিফট চাই। বলে, গিফট চাই? আদিত্য বলছে, হ্যাঁ হ্যাঁ বলুন না, কি চাই আপনার? তখন বলছে, না আপনার কাছ থেকে না, দাদার কাছ থেকে। অভ্র বলছে, দাদার কাছ থেকে নিবে। বলছে, হ্যাঁ বল না বোন, কি নিবি বল। তখন বলছে যে আমার দিদিকে সবসময় ভালো রাখতে হবে, খুশি রাখতে হবে, সবসময় ওকে দেখে রাখতে হবে, কোনো অবজেকশন কিন্তু আমি শুনবো না। বলছে, ঠিক আছে তাই হবে। এবার পরমা বলছে, জন্মদিনটা কিন্তু আমারও গিফট চাই।
তখন অভ্র বলছে বলো না কি চাই তোমার। তখন বলছে না, আমার গিফট চাই হচ্ছে আমার দেওরের কাছ থেকে, কারণ আমি তো ওর বড় শালি আবার বৌদি দুই, মানে দুটোই। তো বলছে হ্যাঁ হ্যাঁ বলো না পরমা কি গিফট চাই। বলে ও তুমি তোমার বড় শালি প্লাস বৌদিকে নাম ধরে ডাকবে, এটা কিন্তু হবে না। বলে ও আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলে ডাকবো, বৌঠান। তখন বড়মা বলছে বৌঠান, বৌদি বলে ডাকবে। বলে আচ্ছা ঠিক আছে, আমার পূজনীয় বৌদিকে আমি প্রণাম করছি। তো এই বলে পরমা তখন সরে যায়, এই নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে। তখন বড়মা বলছে আচ্ছা ঠিক আছে, আজকে তো দুজনেরই জন্মদিন, আজকে খুব আনন্দ উৎসব হবে, হইচই হবে, খাওয়া দাওয়া হবে, আর টোটালটা স্পন্সর করব আমি। এই নিয়ে তো বাড়িতে একটা আনন্দের মানে মহল তৈরি হয়ে যায়। আর সবাই মিলে এবার প্ল্যান করতে চলে যায় যে জন্মদিনে কি কি করবে। সবাই প্ল্যানিং করতে চলে যায়, আর এদিকে পরমা কিন্তু মানে অভ্রকে টেনে ঘরে নিয়ে চলে যায়। আর এদিকে তাদেরকে দেখে এদিকে আদিত্যরও রোম্যান্স করতে ইচ্ছা করছে, তখন তার বউকে কাছে টেনে নেয়, বলছে কি করছে, এটা হল ঘর। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমার খুব কফি খেতে ইচ্ছা করছে, আপনি একটু বানিয়ে নিয়ে আসুন না। এই বলে আদিত্য ঘরে চলে যায়। সুদীপা লজ্জা পেয়ে যায়। এবার তো জন্মদিনে অ্যারেঞ্জমেন্ট করে একদম রেডি, বিশাল বড় কেক আনা হয়েছে, আর সেটা কেক দেখে তো আরশি আর অভির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তো মারা বলছে কি করছিস বলতো তোরা। তো এবার সবাই মিলে রেডি হয়ে চলে এসেছে। তো এবার বলছে যাদের জন্য এই আয়োজন তারা কোথায়। তখন দেখা যাচ্ছে ওপর থেকে মানে সুদীপা আর পরমা দুজন মিলে সাজগোজ করে আসছে। তাদের দুজনকে দেখতে খুব সুন্দর লাগছে। তো তাদের হাজবেন্ডরা অভ্র আর মানে আদিত্য, তাদের দিক থেকে তো চোখ ফেরাতেই পারছে না। এরপর তারা এসে একে একে সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। সবাই বলছে কি পরীর মতো লাগছে দেখতে দুজনকেই। তো সবার কাছে আশীর্বাদ নিচ্ছে। বড়মা বলছে এসো এসো আমার কাছে এসো। সবাই আদর করছে। বড়মা বলছে খুব ভালো থাকো তোমরা, আমার আশীর্বাদ তোমাদের সাথে সবসময় থাকুক। এবার তারা একে একে বাকিদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। এবার ভাই বোনরা সব রাগাচ্ছে পতি পরমেশ্বর, এই বলে ওরা নিজের হাজবেন্ডের কাছেও আশীর্বাদ নিতে গেলে তখন বড়মা বলছে থাক থাক অনেক হয়েছে। তো এবার বলছে কেক কাটো, দিয়ে এবার দুজন মিলে কেক কাটে। এবার কেক কাটার পর দুই বোন সুদীপা পরমা বলছে আচ্ছা এবার তাহলে আমরা কেকটা কাকে আগে খাওয়াবো। এবার গায়ত্রী দেবী বলছে আমি পরিবারের হেড অফ দ্য ইয়ে, তো আমি পাবো। তখন ইয়ে বলছে আদিত্যর মা বলছে না না, এবার কিন্তু ওদের জন্মদাত্রী মা চলে এসেছে, তাহলে তো ওনারই প্রাপ্য, তুমি তো আর বলতে পারবে না। আর ওদিকে পরমাকে যে পালন করেছে তার মা বলছে যে আমরাও কিন্তু আমাদের মেয়েকে বড় করে তুলেছি, তাহলে আমাদেরও প্রাপ্য, আমাদেরও একটা জায়গা আছে, এই নিয়ে চলছে। তো এবার বলছে যে দাঁড়াও দাঁড়াও ওদেরকে বিচার করতে দাও যে ওরা কি করবে। তখন ওদের বড়রা বলছে এই যে এক্ষুনি বললো না চৌধুরী বাড়ির বউ, তাহলে আমরা বিয়ে করে নিয়ে এসেছি বলেই না বউ হয়েছে। অভ্র বলছে। আদিত্য বলছে হ্যাঁ হ্যাঁ আমি এই দাদার সাথে সহমত। তখন বড় মা বলছে তুমি সহমত হলে তাদের কিচ্ছু এসে যায় না, ওরা যা বিচার করবে সেটাই হবে। তো এবার দুই বোন মিলে ডিসাইড করে যে তারা দুজন মানে দুই বোনকে আগে কেক খাওয়াবে। বলছে যে আমরা আমাদের মায়ের পেটের দুই বোন, যারা মায়ের গর্ভে আমরা একই সাথে পাশাপাশি শুয়েছিলাম, তো আমাদের দুজনের থেকে আপন আর কেউ হতে পারে না, দুজন দুজনের থেকে আপন। তো প্রত্যেক বছর এইভাবেই নাকি তারা তাদেরকে কেক খাইয়ে দিবে। তো এবার দুজন দুজনকে কেক খাইয়ে দেয়, আর দুই বোনকে জড়িয়ে ধরে। এরপরে তারা একে একে পরমা চলে যায়, এদিকে বড় মাকে খাওয়ায়, তারপর নিজের মাকে খাওয়ায়। আর এদিকে সুদীপা চলে যায় মানে রূপাকে খাওয়াচ্ছে, আদিত্যর মাকে খাওয়াচ্ছে, এইভাবে। তারপরে সবাইকে খাওয়ানো হয়ে গেলে তারপরে যে যার হাজব্যান্ডকে খাওয়াতে যায়, আদিত্যকে আর ওদিকে অভ্রকে। তো এবার নিজেদের হাজব্যান্ডকে খাওয়াচ্ছে, তাদের দিকে চেয়ে আছে, একে অপরকে খাওয়াচ্ছে। তখন অভি বলছে দেখিস আঙুলটাই না কামড়ে খেয়ে নিস এবার, এই নিয়ে মজা করছে, সবাই মিলে হাসছে। তখন ওরা মানে থেমে যায় আর কি, লজ্জা পেয়ে যায়। এবার মানে অভি বলছে আমার দুই বৌদির জন্মদিন, একটু নাচ গান হবে না। তো এবার তো অভি বলছে এবার নাচ গান করতে হবে। তো বড়রা বলছে হ্যাঁ আদিত্য সুদীপা পরমা অভ্র এরা নাচবে। বলে না ওরা তো নাচবেই, তার সাথে বড়দেরকে সবাইকে নাচতে হবে। আর এই বলতে না বলতে শুরু, বড়দের সবার নাচ একসঙ্গে শুরু, সবাই মিলে খুব মজা করে নাচ করছে একসঙ্গে, কোনো বড় বাদ নেই, সব কটা নাচছে। আর ওদিকে ওদের নাচের সঙ্গে সঙ্গে ছোটরাও নাচছে। তারপর যখন সবার নাচ একসাথে হয়ে যায় তারপরে এদিকে চারজন জুটি মানে আদিত্য সুদীপা আর পরমা অভ্র চারজন মিলে তখন নাচতে শুরু করে। এরপরে ডান্স শেষ হয়ে গেলে আবার তারা ডান্স করতে শুরু করে একসঙ্গে। তো এইভাবে একটা মানে আনন্দ উৎসব শেষ হয় আর কি। আর এই আনন্দ উৎসব শেষের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়া, এতদিন ধরে আমরা যার সাথে জুড়ে রয়েছি, সেই পর্বটিও কিন্তু মানে সেই ধারাবাহিকটি আর কি একদমের জন্য কিন্তু শেষ হয়ে যায়। তবে এটা শেষ হয়ে যাচ্ছে এটা বলাটা ভুল হবে, কারণ আমাদের মনে তো সারা জীবনের জন্য এটা থেকেই যাবে, তাই না? তো দেখা হবে তোমাদের সাথে এরপরে অনুরাগের ছোঁয়ার বদলে আরও নতুন কোনো ধারাবাহিকের রিভিউ নিয়ে। তো অনুরাগের ছোঁয়ার এই অন্তিম মহাপর্বটি এই পর্যন্তই। আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে অন্য ধারাবাহিকের রিভিউ নিয়ে।
ততক্ষণের জন্য টাটা।